এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পরাবর্ত তড়িৎদ্বার। জাস্ট আমরা কনসেপচুয়াল এটা মনে রাখবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের, ঠিক আছে, পরাবর্ত তড়িৎদ্বার। বিভিন্ন ধরনের পরাবর্ত তড়িৎদ্বার। ক্লিয়ার হলো? ঠিক আছে, আমরা জাস্ট এক্সাম্পল দিয়ে এটাকে বোঝার চেষ্টা করবো, খুব ডিটেলসে যাবো না আমরা। আমি যেভাবে বলবো সেভাবেই মনে রাখবে, যাতে তোমরা তড়িৎদ্বারের সংকেত সম্বন্ধে ওয়াকিবহাল থাকো অঙ্ক করার সময়। ফার্স্ট হচ্ছে, দেখো যেটা বলছে, ধাতু টোটাল 4 রকমের হয়। ধাতব আয়ন তড়িৎদ্বার, ঠিক আছে। ধাতব আয়ন, এটা আমরা অলরেডি জেনেছি, জিঙ্ক সালফেট দ্রবণ, কপার সালফেট দ্রবণ, ঠিক আছে। তো এখানে কি হয়, এর যদি আমরা সংকেত দেখি, ঠিক আছে, এটাকে এম, তারপরে এরকম একটা স্ল্যাশ চিহ্ন থাকে, এম ওপরে এন প্লাস, এই রূপে প্রকাশ করা হয়। ক্লিয়ার হলো তো? এটা জারণ রূপ দেখানো হয়েছে, বিজারণ হলে আগে এম এন প্লাস তারপরে এম হবে। এটা ধাতু, আর এটা হচ্ছে সেই ধাতব দণ্ডকে ওই ধাতব আয়ন সমন্বিত দ্রবণের সংস্পর্শে রাখা হয়েছে। ক্লিয়ার হলো? এবং ধাতু, কথাগুলো শুনবে, আর ধাতব আয়নের মধ্যে একটা সাম্যাবস্থা রচিত হয়েছে। সাম্যাবস্থা হয়, তারপরেই তখন ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হয়। তাহলে ধাতব আয়নকে ধাতব দণ্ডকে ধাতব দণ্ডকে আয়ন এম এন প্লাস আয়ন আছে এরকম তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত অবস্থা রাখা হয়। তার ফলে কী হয়, এই দুটো পরস্পর সাম্যাবস্থায় চলে আসে। ধাতু এবং ধাতব আয়ন কী হয়, সাম্যাবস্থায় চলে আসে। বোঝা গেলো তো? ক্লিয়ার হলো? আর যেহেতু দুটো আলাদা দশায় আছে, এটা কঠিন দশা, এটা দ্রবণের আছে, এই দুটো দশাকে আলাদা করে বোঝানোর জন্য এইভাবে মাঝে একটা স্ল্যাশ দেওয়া হয়, এইভাবে চিহ্নিত করা হয়। ক্লিয়ার হলো তো? কিছু এক্সাম্পল এর পাশেই লিখে দিচ্ছি, যেমন হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণকে আমরা এভাবে লিখব Zn+2, ঠিক আছে, বা কপার +2। এই দেখো, এটা জারত্ব রূপ দেখাচ্ছে। বিজারিত হলে এটা আগে হবে, এটা পরে বলবে। ক্লিয়ার হলো? বা ধরুন সিলভার আছে Ag+, হয়েছে। তাহলে এই তড়িৎদ্বারে যদি বিজারণ বিক্রিয়া হয়, তাহলে বিজারণ বিক্রিয়াটা কীভাবে দেখাবো? তড়িৎদ্বারে সংঘটিত বিজারণ বিক্রিয়া, হয়েছে। বিজারণ বিক্রিয়াকে আমরা কীভাবে দেখাবো? যদি Zn+2 হয়, তো বিজারণ বিক্রিয়া এটা হবে Zn+2, দুটো করে ইলেকট্রন নিল, জিঙ্ক হলো, দেখে নাও। কপার যদি হয়, তাহলে কপার+2, দুটো করে ইলেকট্রন নিল, কপার হয়ে গেল। একইভাবে যদি সিলভারে দেখা হয়, সিলভার প্লাস, একটা ইলেকট্রন নিল, সিলভারে পরিণত হলো। তো এইটা একটা ধরনের তড়িৎদ্বার, ধাতব আয়ন তড়িৎদ্বার। নেক্সট কি আছে? ধাতু, ঠিক আছে, অদ্রাব্য ধাতব, ঠিক আছে, লবণ তড়িৎদ্বার, হয়েছে। ধাতু, অদ্রাব্য ধাতব, লবণ। এর আগে চিহ্নটা জানি, কীভাবে এটাকে চিহ্নিত করা হয়, তারপরে তোমরা জানবে কি বলতে বোঝাচ্ছে ওটা। এম ধাতুকে এম ধাতুকে তোমার অদ্রাব্য ধাতব লবণ, ঠিক আছে তো, অদ্রাব্য ধাতব লবণ, এবং তোমার X- লিখছি। হ্যাঁ, এটা বলতে কী বোঝায় বলো তো? এটা হচ্ছে ওই তড়িৎদ্বারকে আমরা কী করছি, ওই তড়িৎদ্বারের মধ্যে কী করছি, ধাতুকে অদ্রাব্য ধাতব লবণ, আর ওই লবণের তোমার যে অ্যানায়ন আছে,
ঠিক আছে, তো সম অ্যানায়ন সম্পন্ন দ্রবণের সংস্পর্শে থাকে। তাহলে এই এম ধাতুটা, ঠিক আছে, তো এম ধাতুটাকে কী করলাম আমরা, এমএক্স, এটা হচ্ছে এম ধাতুর তোমার কি বলে অদ্রাব্য লবণ, এবং এমএক্সের মধ্যে দেখো এক্স আছে, এটা কমন আয়ন, এই এক্সের ওই অদ্রাব্য লবণ আর ওই লবণের যে সম অ্যানায়ন আছে ওই অ্যানায়নের দ্রবণের মধ্যে সংস্পর্শে রাখা হয়। ঠিক আছে, তো এটাকে এভাবে ডিনোট করা হয় এমএক্স এক্স মাইনাস। ক্লিয়ার হলো তো? আশা করি বুঝতে পেরেছো কী বলতে চাইছি। হয়েছে? আবার বলে দিচ্ছি, ধাতুকে তার অদ্রাব্য ধাতব লবণ আর ওই লবণের সম অ্যানায়ন, বারবার বলছি দেখো, সম অ্যানায়ন সম্পন্ন দ্রবণের সংস্পর্শে রাখা হয়। ক্লিয়ার হলো? হয়েছে? ক্লিয়ার হলো? যেখানে এমএক্স হচ্ছে সেই স্বল্প দ্রাব্য লবণ, হ্যাঁ, অদ্রাব্য বলতে স্বল্প দ্রাব্য লবণ, এটা হচ্ছে স্বল্প দ্রাব্য লবণ এমএক্সটা। এই যে তাহলে এই যদি এক্সাম্পল ধরা হয়, যেমন হচ্ছে সিলভার, তাহলে সিলভার যদি লিখি এজি, ওটা সলিড অবস্থায় থাকে, সলিড ফেজ, সলিড ফেজটাকে ব্র্যাকেটে বুঝলাম, ডান দিকে ব্র্যাকেটে লিখে এবার লেখা হয় AgCl, যেহেতু অদ্রাব্য বা স্বল্প দ্রাব্য, তো কিছুটা সলিড অবস্থা থাকবে AgCl, আর এই কিছুটা অদ্রাব্য অংশটা দ্রবীভূত Cl মাইনাস আয়নের সঙ্গে কী হবে, যেটা অ্যাকোয়াস অবস্থায়, এটি দ্রবীভূত অবস্থায় আছে, তার সঙ্গে কী হবে, সমাবস্থায় থাকবে, তাহলে গোটা সিস্টেমটাই সমাবস্থায় চলে আসবে। ক্লিয়ার হলো? একইভাবে দেখো মার্কারি নিয়েছি, মার্কারি কিন্তু সলিড না, তরল, লিকুইড ফর্মে থাকে, তার ডান দিকে ব্র্যাকেট দিয়ে এল লিখবে দেবো, ডান দিকে লিখবো, দিয়ে একটা ফেস চেঞ্জ হচ্ছে, তারই অদ্রাব্য বা স্বল্পদ্রাব্য লবণ Hg2Cl2, তার সঙ্গে এবং এই স্বল্পদ্রাব্য লবণটা যতটুকু অংশ ভেঙেছে তার অ্যানায়নের সঙ্গে সাম্যাবস্থা থাকবে, অর্থাৎ Cl মাইনাস, দেখো Cl মাইনাস অ্যাকোয়াস, এইভাবে ডিনোট করা হয়। ঠিক আছে, তিনটেই আলাদা ফেজে আছে। তো এখানে যদি বিজারণ বিক্রিয়া হয় তাহলে কীভাবে হবে, AgCl কী হবে দেখো, দেখো AgCl, ক্লিয়ার হলো, একটা ইলেকট্রন নেবে, দিয়ে Ag হবে সলিড প্লাস Cl মাইনাস, দেখতে পাচ্ছ, দেখো গোটা সিস্টেমটাকে দেখো কীভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। AgCl কী হবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে Ag প্লাস আয়নটা ওই ইলেকট্রনটা নেবে, দিয়ে Ag হয়ে যাবে, Cl মাইনাসটা পড়ে থাকবে। হয়েছে? আরেকটা উদাহরণ, যদি Hg2Cl2, তাহলে Hg2Cl2তে কি Hg কী হচ্ছে বলো তো, Hg হচ্ছে তোমার +1, তো দুটো প্লাস আছে, তাই তো, দুটো Hg আছে, তার মানে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে Hg2Cl2, ঠিক আছে, এটা সলিড, দুটো ইলেকট্রন গ্রহণ করবে, দেখো দুটো ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে 2Hg হয়ে গেল, এটা লিকুইড ফর্মে চলে এলো, হয়েছে, প্লাস 2Cl মাইনাস হয়ে গেল, এটা দ্রবণের মধ্যে থেকে গেল। বোঝা গেল? এইভাবে ধাতু অদ্রাব্য ধাতব লবণের তড়িৎদ্বারকে কী করা হয়, ডিনোট করা হয়। আবার বলছি, ধাতুকে ওই অদ্রাব্য বা স্বল্পদ্রাব্য লবণ এবং ওই দ্রবণের মধ্যে থাকা সম অ্যানায়নের অ্যানায়ন সম্পন্ন দ্রবণের সংস্পর্শে আনা হয়। ক্লিয়ার হলো তো? হয়েছে? স্বল্পদ্রাব্য বা অল্পদ্রাব্য ধাতব লবণ আর ওই লবণের সমায়ন সম্পন্ন দ্রবণের সংস্পর্শে আনা হয়, এবং এটাকে এইভাবে ডিনোট করা হয়। ক্লিয়ার হবে? বিক্রিয়াগুলো দেখে নাও, AgAgCl Cl মাইনাস, Hg Ag2Cl2 Cl মাইনাস, ফেজগুলোকে, দশাগুলোকে আলাদাভাবে বোঝার জন্য এই স্ল্যাশ চিহ্নগুলো দেওয়া হয়েছে, এবং বিজারণ বিক্রিয়াগুলো দেখে নাও। 3 নম্বর তড়িৎদ্বার, ঠিক আছে, 3 নম্বর তো জাস্ট একটা কনসেপচুয়ালের জন্য এটা মনে রাখতে হবে। হ্যাঁ, গ্যাস তড়িৎদ্বার, গ্যাস তড়িৎদ্বারটা তোমরা দেখেছো, হাইড্রোজেন ইলেকট্রোড, আগের ভিডিওতেই আমি দেখিয়েছি, ঠিক আছে, হাইড্রোজেন ইলেকট্রোড। ক্লিয়ার হলো? এর সরাসরি এক্সাম্পলের মধ্যে চলে যাব। দেখো উদাহরণ দেখলে বুঝতে পারবে, প্লাটিনাম ছিল একটা, সেই হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, তারপরে হচ্ছে H+ আয়ন, হয়েছে? ক্লিয়ার হলো? তো এখানে কী দেখতে পাচ্ছ বলতো, একটা নিষ্ক্রিয় ধাতু নিতে হবে যার মধ্যে দিয়ে ইলেকট্রন আনাগোনা হবে, কারেন্ট ফ্লো করতে হবে, তো সেই নিষ্ক্রিয় ধাতু যেটা তো রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না, ওই নিষ্ক্রিয় ধাতুকে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন হবে H2, এই গ্যাস, যে গ্যাসের কথা বলা হচ্ছে এখানে, যেমন হাইড্রোজেন গ্যাস, ওই গ্যাসের আয়ন আছে এরকম একটা দ্রবণের সংস্পর্শে রাখা হয়।
ক্লিয়ার হলো। এবং তড়িৎদ্বার বিক্রিয়াতে কী দেখবো, যে হাইড্রোজেন গ্যাস আর তার যে আয়ন তার মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে, মানে H2 আর H+ আয়নের মধ্যে সাম্যাবস্থা তৈরি হয়েছে। ক্লিয়ার হলো? আই রিপিট, তাহলে এই 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 ধরনের গ্যাস তড়িৎদ্বারে কী হয়, যে একটা নিষ্ক্রিয় ধাতু যেমন প্ল্যাটিনামকে একটা গ্যাস যেমন হাইড্রোজেন এবং ওই গ্যাসের আয়ন আছে, আয়ন সম্বন্ধিত দ্রবণের সংস্পর্শে আনা হবে এবং ওই তড়িৎদ্বার বিক্রিয়াতে গ্যাসটা কী হবে, ওই আয়নের সঙ্গে সামঞ্জস্যচিত হবে। এরকম দেখো আরেকটা এক্সাম্পল তুলে ধরেছে, দেখো পিটি হয়েছে দশা, আলাদা দশা বোঝানোর জন্য স্ল্যাশগুলো দেওয়া হয়েছে। এটা কঠিন দশায়, এটা গ্যাসীয় দশায়, এটা দেখো দ্রবণ দশায় আছে। এবার নেক্সট উদাহরণ দেখো PtO2, হ্যাঁ এটা গ্যাসীয় ফেস আছে, গ্যাস এই যে। আবার ফেসটাকে আলাদা করে বোঝানোর জন্য দেখো কী লেখা হয়েছে, OH- অ্যাকোয়াস। তার মানে কী বোঝাচ্ছে, যে প্ল্যাটিনাম হচ্ছে নিষ্ক্রিয় ধাতু, যেটাকে অক্সিজেন গ্যাস এবং অক্সিজেন আছে এরকম একটা আয়নের দ্রবণের সংস্পর্শে আনা হয়েছে। ক্লিয়ার হলো তো? এরকম দেখো আরেকটা উদাহরণ হচ্ছে ক্লোরিন দিয়ে করতে পারি। এই প্ল্যাটিনামটাই নেব, যে Cl2 গ্যাস, ঠিক আছে তো, যে Cl- অ্যাকোয়াস। তাহলে দেখতে পাচ্ছ, এবার বিজারণ বিক্রিয়া যদি দেখানো হয়, এটা HG মনে হচ্ছে, হ্যাঁ বিজারণ বিক্রিয়া যদি দুই ধরনের তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া হচ্ছে, তো বিজারণ বিক্রিয়া দেখানোর জন্য আমরা কী লিখবো, H+ নিচ্ছি, একটা ইলেকট্রন গ্রহণ করবে, হাফ H2 হবে, হয়েছে। O2 ক্ষেত্রে কী হবে, ঠিক আছে। এই বিক্রিয়াটা একটু অন্য ধরনের আছে, দেখে নাও। হাফ O2 গ্যাস, জল লিকুইড, জল থাকবে, দুটো ইলেকট্রন নিল, দিয়ে 2OH- হলো অ্যাকোয়াস। এটা মুখস্থ করে নেবে, হ্যাঁ এটা এইভাবে মনে রাখবে। ক্লোরিনটা সহজ আছে, দেখো হাফ Cl2 গ্যাস প্লাস E, এই যে, দিয়ে Cl- অ্যাকোয়াস। যেহেতু একটা ক্লোরিন বোঝাবো তাই হাফ Cl2 নিয়েছি, বুঝতে পেরেছো? এইভাবে আমরা গ্যাস তড়িৎদ্বারকে ডিনোট করি। 4 নম্বর, যাদের মাথায় ঢুকবে না তারা কিন্তু এতটা স্ট্রেস নেবে না এটা নিয়ে, ঠিক আছে তো। তারপর হচ্ছে দেখো রেডক্স তড়িৎদ্বার, ঠিক আছে। তো রেডক্স তড়িৎদ্বার হচ্ছে কি, যেমন হচ্ছে তোমার লোহার দেখবে দুটো আয়ন আছে, Fe+2 Fe+3 আয়ন। তাহলে একই মৌলের দুটো আয়ন আছে, বা আমরা যে Fe+2 Fe+3 বলছি, এটাকে আমরা এভাবে বলতে পারি ভিন্ন জারণ অবস্থায় আছে। তো একই মৌলে দুটো জারণ অবস্থা থাকবে, তাদেরই দ্রবণ নেব, তাদেরই আয়নের দ্রবণ নেব, ঠিক আছে তো। ক্লিয়ার হলো? এরকম দ্রবণের মধ্যে আমরা কি করব, প্ল্যাটিনামের মতো নিষ্ক্রিয় ধাতুকে আংশিক নিমজ্জিত করে রাখবো। ওটা পরিবাহী তার বা তড়িৎ, তোমার ওই ব্যবস্থা, টোটাল ব্যবস্থাকে আমরা কী বলবো, রেডক্স তড়িৎদ্বার বলবো। ক্লিয়ার হলো তো? উদাহরণ দিই, উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখি তোমাদের এই জায়গাগুলো ঠিকমতো বোঝাতে পারছি কিনা। প্ল্যাটিনাম Fe+3 অ্যাকোয়াস, Fe+2 অ্যাকোয়াস। এখানে দেখো কমা দিয়েছি, দেখো দুটো দ্রবণের মধ্যে আছে, তাই এখানে কোনো স্ল্যাশ দেওয়া হয়নি। কিন্তু প্ল্যাটিনাম আর দ্রবণের দশা আলাদা, এটা কঠিন দশা, এটা দ্রবণের দশা আছে, তাই এখানে দেখো একটা স্ল্যাশ চিহ্ন দেওয়া হয়েছে। এখানে কি দেখা যাচ্ছে, যে একই মৌল আছে এখানে, দুটোই লোহা এবং দুটোরই আলাদা জারণ অবস্থায়, একটা +3 একটা +2, দুটো জারণ অবস্থা আছে, এরকম একটা দ্রবণ নেব, ঠিক আছে তো। এবং এর মধ্যে প্ল্যাটিনাম নিষ্ক্রিয় ধাতুকে আংশিক নিমজ্জিত করে রাখবো, এই প্ল্যাটিনাম তারকে আংশিক নিমজ্জিত করে রাখবো, দিয়ে যে তড়িৎদ্বারটা তৈরি হবে তাকে আমরা কী বলবো, রেডক্স তড়িৎদ্বার বলবো। ক্লিয়ার হলো? হয়েছে। তাহলে এর যদি বিজারণ বিক্রিয়া দেখি তাহলে কি দাঁড়াবে, বিজারণ নিশ্চয়ই Fe+3 থেকে হবে, Fe+3 থেকে Fe+2 হবে। Fe+3 কী করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে কী হবে, Fe+2 হবে। হয়ে গেল, বোঝা গেল? একইভাবে দেখো আরেকটা উদাহরণ তুলে ধরি, এর মধ্যেই উদাহরণটা কমপ্লিট করব। এই যেমন দেখো প্ল্যাটিনাম দিয়েছে, টিন দিয়েছে, দেখো Sn4+,
ঠিক আছে, দ্রবণের মধ্যে আছে, আর Sn2+, এই যে দ্রবণের মধ্যে আছে, এই যে ক্লিয়ার হলো। তাহলে টিনের দুটো জারণ আছে, একটা +4 অবস্থায়, একটা +2 অবস্থায়। এই দুটো জারণ আছে, হ্যাঁ, ভিন্ন জারণ অবস্থায় আছে, এদের দ্রবণ নেবো, তার মধ্যে এই ধাতুটাকে, প্ল্যাটিনাম ধাতুটাকে আমরা আংশিক নিমজ্জিত অবস্থায় করবো। তো এখানে যদি বিজারণ বিক্রিয়া হয়, তো +4 কী হবে, দুটো ইলেকট্রন নেবে, তো +2 হবে, +4 থেকে +2 হচ্ছে, তো তার মানে দুটো ইলেকট্রন নিয়েছে। ক্লিয়ার হলো। Sn4+ অ্যাকোয়াস দুটো ইলেকট্রন নেবে, দিয়ে Sn2+ অ্যাকোয়াস নেবে। বোঝা গেল? হয়েছে। তো এইভাবে মনে রাখার চেষ্টা করবো। আর একটা যেটা উদাহরণ দিয়েছি, একটু বড় আছে, এটাও দিয়ে রাখি যদি তোমাদের পরীক্ষা বাই চান্স দিয়ে যায়। প্ল্যাটিনাম MnO4- KMnO4, এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, MnO4- অ্যাকচুয়ালি হচ্ছে KMnO4 থেকে Mn+2। মনে করে দেখো এই ধরনের বিজারণ বিক্রিয়াগুলো পড়েছিলাম, +2, হ্যাঁ, অ্যাকোয়াস, এখানে +2, এখানে কত আসছে, কত, +7 অবস্থায় আছে। দেখো জারণ সংখ্যা বার করলে বুঝতে পারবে, দিয়ে H+ আয়ন দিয়েছে, এটা কমন হয়। H+ মানে হচ্ছে আম্লিক দ্রবণ, ঠিক আছে। তো এটা বোঝাচ্ছে আম্লিক দ্রবণ। তাহলে এর যদি আমরা বিজারণ বিক্রিয়া দেখি, তাহলে কী হবে দেখি। MnO4- এক বিজারণ বিক্রিয়া, তো তবে এটা +7 আছে, তো এটা কটা, +5e, 5টা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে। তো এই বিক্রিয়াটা মনে করে দেখো তো, 8H+, ব্যালেন্স করতে গিয়ে আমরা এগুলো করেছিলাম না, +5e, 8H+ নিলে জলে পরিণত হবে, দিয়ে কী দাঁড়াবে, Mn+2 অ্যাকোয়াস প্লাস কী হবে, 4H2, 8টা হাইড্রোজেন, 4টে অক্সিজেন পরমাণু, তাহলে 4H2 হবে। দেখো মনে করে দেখো, এই বিক্রিয়াগুলো দেখো, রেডক্স রিয়াকশন যদি ভালো করে থাকো, তাহলে এই তড়িৎদ্বারগুলো বানাতে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো এইভাবে দেখো বিভিন্ন ধরনের পরাবর্তক বা রিভার্সেবল ইলেকট্রোডকে আমরা কতগুলো ভাবে চিহ্নিত করতে পারি। এগুলো খুব কমন। ধাতবায়ন তড়িৎদ্বার, অদ্রাব্য ধাতব লবণ তড়িৎদ্বার, গ্যাস তড়িৎদ্বার, তার মধ্যে এইটা আমাদের খুব কমন। তারপর হচ্ছে তোমার রেডক্স তড়িৎদ্বার। এইভাবে রেডক্স তড়িৎদ্বারগুলো তৈরি করা হয়। ক্লিয়ার হলো? নেক্সট যেটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। মাধ্যমিকে দেবে ধাতু বিদ্যা পড়তে গিয়ে আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীটা কিছুটা আলোচনা করেছিলাম। ক্লিয়ার হলো? তো আমরা এটা বই থেকে এই ছবিগুলো দেখানোর চেষ্টা করব। সব তো বানানো সম্ভব নয়, এই যে তা 2-4টে যদি বানাতে পারি তাহলে তোমাকে এখানেই দেখিয়ে দেবো, বাকিগুলো বই থেকে তোমরা পড়ে নেবে। তড়িৎ রাসায়নিক শ্রেণী বা তড়িৎ বিভব শ্রেণী, এটাকে তড়িৎ রাসায়নিক শ্রেণী বা এটাকে তড়িৎ বিভব শ্রেণী বলা হয়। এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণী বা তড়িৎ বিভব শ্রেণী বলা হয়। ইংরেজি কি বলা হবে? ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, বা এটাকে বলা হবে ইলেকট্রো পোটেনশিয়াল সিরিজ, ইলেকট্রো পোটেনশিয়াল সিরিজ। এই যে এইটা তড়িৎ রাসায়নিক শ্রেণী মানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা ইলেকট্রো পোটেনশিয়াল সিরিজ। তড়িৎ রাসায়নিক শ্রেণী কি? আমরা বিভিন্ন অর্ধকোষ বা তড়িৎদ্বার কোষ দেখলাম, তাদের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান জানলাম। তাহলে আমরা কী করব, বিভিন্ন ধরনের অর্ধকোষগুলোকে তাদের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান অনুযায়ী তাদেরকে আমরা সাজাবো। ঠিক আছে? তো নিচের দিকে থাকবে বেশি মানগুলো, আর উপর দিকে থাকবে কম মানগুলো। ঠিক আছে? এভাবে সাজাবো। সাজালে একটা শ্রেণী পাবো, সেই শ্রেণীকেই বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। ক্লিয়ার হলো? তার আগে সাজিয়ে আমি কয়েকটা দেখিয়ে দিই। ঠিক আছে? ছকের মধ্যে বানানোর চেষ্টা করছি তড়িৎ রাসায়নিক শ্রেণীকে। কীভাবে এরকম ছক থাকবে দেখো, কয়েকটা তুলে ধরবো, 3টে ভাগে ভাগ করব এই ছকটাকে, এর মধ্যেই বানানোর চেষ্টা করব। একটাতে থাকবে অর্ধকোষ বা তড়িৎদ্বার,
হুম, একটাতে কি থাকবে, অর্ধকোষ, ঠিক আছে, বা তড়িৎদ্বার। ব্যাচে ডাকলে এটা বানিয়ে দেখাতাম না, বই দেখিয়ে দিতাম, ঠিক আছে। যেহেতু ভিডিও বানাচ্ছি, কাদের ক্ষেত্রে বই থাকবে কি থাকবে না জানি না, তাই তোমাদেরকে বানিয়ে দিচ্ছি, কেন কি সব মান আমাদের দরকার পড়বে না। হুম, একই স্ট্রেট লাইনে। তারপর হচ্ছে অর্ধকোষ বিক্রিয়া, এই জায়গায় একটু বেশি করে রাখতে হবে, অর্ধকোষ বিক্রিয়া। বাকিগুলো বই থেকে দেখে নেবে। অর্ধকোষ বিক্রিয়া, এখানে অর্ধকোষ বিক্রিয়া বলতে মনে রাখবে বিজারণকে বোঝানো হচ্ছে, বিজারণ। এই যে এইটা একটু বেশি জায়গা জুড়ে থাকবে, মানে অর্ধকোষ বিক্রিয়া বেশ বড় হয়, এই যে। আর 3 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব, E0 ভ্যালু, প্রমাণ বিজারণ বিভব, যেটাকে আমরা E0 দিয়ে ডিনোট করি। পুরোনো অবস্থায় বিক্রিয়াগুলো হবে, ঠিক আছে। কয়েকটা তুলে ধরবো, এই যে এক হচ্ছে তোমার লিথিয়াম, কয়েকটা তুলে ধরবো, সব তুলবো না, লিথিয়াম প্লাস লিথিয়াম, আচ্ছা লিথিয়াম দেখাবো, হাইড্রোজেন দেখাবো, কপার জিঙ্ক দেখাবো, লোহা দেখাবো, এগুলো আমার কাজে লাগবে, হ্যাঁ। লোহা, সিলভার, কপার, গোল্ড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তো লিথিয়াম দেখো, এর বিজারণ বিক্রিয়া কী হবে, লিথিয়াম প্লাস, এটা অ্যাকোয়াস, এই যে একটা ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে কী হবে, লিথিয়াম সলিড, হয়েছে। এর বিজারণ বিভবের মান থাকবে -3.05, এই একটা হয়ে গেল, হয়েছে। পরপর সাজানো থাকবে, হ্যাঁ। লিথিয়ামের পর আমরা যে উদাহরণটা তুলে ধরব সেটা হচ্ছে তোমার পটাশিয়াম, ঠিক আছে। পটাশিয়ামটা বসিয়ে দিই, পটাশিয়াম, তো এর বিক্রিয়াটা কী হবে, পটাশিয়াম অ্যাকোয়াস, একটা ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে পটাশিয়াম হয়ে গেল, এরও একটা বিজারণ বিভবের মান দেওয়া থাকবে -2.93, ঠিক আছে। সোডিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম +2 থাকবে, তো এরকম ক্যালসিয়াম লিখবো, এই বিক্রিয়া কী দেবো, ক্যালসিয়াম +2 অ্যাকোয়াস, কী হবে, দুটো করে ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে অমুক চিহ্ন দিয়ে ক্যালসিয়াম লিখবো সলিড, এর বিজারণ বিভবের মান দেওয়া আছে -2.87, হয়েছে। তারপরে ক্যালসিয়ামের পর আসবে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, হ্যাঁ, জিঙ্ক, হয়েছে। অ্যালুমিনিয়াম দেওয়া আছে কি, ক্যালসিয়াম হলো, সোডিয়াম, একটা সোডিয়ামটা দিই, উপরে অনেকগুলোই থাকবে, সোডিয়াম Na+, Na, এর বিক্রিয়া কী হবে, Na+, অ্যাকোয়াস, একটা ইলেকট্রন গ্রহণ করবে, বহুমুখী চিহ্ন দিয়ে Na সলিড, তো এর ভ্যালু দেওয়া আছে -2.72, হয়েছে। এবার আমরা জিঙ্ক নিই, আরও আছে, এর মাঝখানে অনেকগুলো আছে, হ্যাঁ, এর মাঝখানে অনেকগুলো আছে, অতগুলো দিচ্ছি না, কয়েকটা সিলেক্টেড তুলে দিচ্ছি, অনেকগুলো আছে, হ্যাঁ, সবগুলো দিচ্ছি না, বলে দিলাম যেটা দরকার সেগুলো লিখছি। Zn+2 কী হবে বলো, এই বিজারণ বিক্রিয়া কী হবে, দুটো ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে Zn হবে, হয়েছে। ক্লিয়ার হলো তোমাদের প্র্যাকটিসের জন্য। এরও মান দিয়ে দিয়েছে -1.66, এর মাঝে অনেকগুলো আছে, হ্যাঁ। সোডিয়াম আর জিঙ্কের মাঝে ম্যাগনেসিয়াম +2 Mg আর অ্যালুমিনিয়াম +3 অ্যালুমিনিয়াম আছে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম +2 Mg আর অ্যালুমিনিয়াম +3 অ্যালুমিনিয়াম আছে, ক্লিয়ার হলো। তারপরে জিঙ্কের পর ক্রোমিয়াম আছে, হ্যাঁ, Cr+3 Cr, ক্রোমিয়াম হচ্ছে Cr, ক্যাপিটাল C স্মল লেটার, ওটা দিচ্ছি না, লোহা দিচ্ছি, দরকার আছে এগুলো। Fe+2, মানে এই মানগুলো তোমাদের মনে রাখা দরকার নেই, হ্যাঁ, জাস্ট আমি দেখাচ্ছি। Fe
+2 অ্যাকোয়াস, দুটো করে ইলেকট্রন গ্রহণ করবে বহুমুখী চিহ্ন দিয়ে Fe হয়েছে। তো এরও ভ্যালু দেওয়া আছে, -0. ঠিক আছে 44, সব ভোল্ট এককে আছে। হ্যাঁ, ক্লিয়ার হলো? তো লোহা দিলাম, তারপর নিকেল আছে, এই লোহার পর Ni+2 Ni, টিন আছে Sn+2 Sn, তারপর লেড আছে Pb+2 Pb। এটা এত পর তোমার যেটা আছে হাইড্রোজেন। ক্লিয়ার হলো? হাইড্রোজেন হচ্ছে মাঝে আসবে, যেটা ব্ল্যাক দিয়ে ডিনোট করছি, H+, এই যে দিয়ে হাফ অফ H2 হলো, এই যে হাইড্রোজেন দিয়ে H+ কী হবে, তোমার ইলেকট্রন গ্রহণ করবে দিয়ে হাফ অফ H2 হবে গ্যাসীয়। এর মান দেখবে আমরা কি পড়লাম, বাই কনভেনশন যে কোনো টেম্পারেচারে এর মান 0 ধরা, এটা মিডিলে স্ট্যান্ডার্ড ধরা হয়, দেখো স্ট্যান্ডার্ড হয়েছে। ক্লিয়ার হলো? এবং নিচের দিকে যাই, কপারের দিকে যাই, কপারটা লিখি নিই, আর একটু বাড়িয়ে দিই। এবার কপারের দিকে যাই, এগুলো আমার দরকারি। ঠিক আছে, কপারে দুটো আছে, আমরা একটা দেখো কপার+2 কপার। ঠিক আছে, তাহলে কপার+2 অ্যাকোয়াস, দুটো করে ইলেকট্রন নেবে বহুমুখী চিহ্ন, কপার সলিড, এর ভ্যালু দিয়েছে +0.34, সব ভোল্ট এককে। হ্যাঁ, তারপরে কপার প্লাস, তারপর আছে কি বলতো, কপার প্লাস কপার করবো না, আয়োডিন, তারপরে আয়োডিন আছে, আয়োডিনগুলো করবো না। ঠিক আছে, তো আয়োডিনগুলো করবো না। ঠিক আছে, দেখে নিই যেগুলো দরকারি আছে। হ্যাঁ, তারপরে দেখো কপারের প্লাস হচ্ছে কপার প্লাস কপার, তারপরে ½ I- মনে রাখবো, ½ I-। তো সিলভার আছে Ag+T, Ag+Ag। ঠিক আছে, সিলভারটা করি, দরকার আছে। এবার Agটা লিখছি আমি, Ag+Ag, তাহলে কপার আর সিলভারের মাঝখানে কপার প্লাস কপার আর ½ I2I- আছে। ঠিক আছে, তো ওটা না লিখে Ag+Ag করছি। তাহলে Ag+ অ্যাকোয়াস, একটা ইলেকট্রন গ্রহণ করবে দিয়ে Ag হবে সলিড, দেখে নাও। এই যে এর ভ্যালু দেবো 0.80, সিলভার হয়ে গেল। তারপরে তোমার সিলভার, কপার, গোল্ড। তারপর দেখি আর কি আছে। আর দরকার নেই, সিলভার দিলাম তো। তোমার একটা দিয়ে দিই, ক্লোরিনটা দিয়ে দিই, ½ Cl2। এই সিলভারের আর ক্লোরিনের মাঝখানে ব্রোমিন আছে। হ্যাঁ, ½ Br2 এই Br-, আমি ওটা না দিয়ে ক্লোরিনটা দিচ্ছি। হ্যাঁ, ক্লোরিন দিচ্ছি, তাহলে Cl-। ঠিক আছে, তাহলে ½ Cl2 গ্যাসীয় অবস্থায় একটা ইলেকট্রন গ্রহণ করবে বহুমুখী চিহ্ন দিয়ে Cl-। ঠিক আছে, এর ভ্যালুটা কত আছে দেখি, +1.36 ভোল্ট। এবার আর দুটো দেব, একটা হচ্ছে তোমার গোল্ড, Au+3, Au3+ লিখতে পারো। তাহলে Au+3 অ্যাকোয়াস, তিনটে করে ইলেকট্রন গ্রহণ করবে উন্মুখী চিহ্ন দিয়ে Au দিয়ে সলিড, এর ভ্যালু দেখো +1.45 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, আর একটা লাস্ট বানিয়ে দিচ্ছি, যে সংজ্ঞাতে চলে যাব। হয়েছে, এর মাঝে অনেকগুলো আছে। হ্যাঁ, পরপর কিন্তু বলে দিলাম কী কী আছে। তো এই ক্লোরিন আর গোল্ডের মাঝখানে কিছু নেই, ক্লোরিন পর গোল্ডই আছে, তারপরে ফ্লোরিন আছে ½ F2F, কী লিখবো, ½ F2 গ্যাসিয়াস, একটা ইলেকট্রন গ্রহণ করবে। হ্যাঁ, আয়োডিন যেমন ধরে নাও সলিড অবস্থায় আছে। ঠিক আছে, তো আয়োডিন সলিড, ব্রোমিন হচ্ছে লিকুইড, ক্লোরিন গ্যাসীয় আর ফ্লোরিনটাও গ্যাসীয়, একটা ইলেকট্রন গ্রহণ করবে F- অ্যাকোয়াস। এর দেখো সব থেকে বেশি 2.87। তাহলে এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এটাকে এই যে সাজালাম, এই শ্রেণীকেই বলা হয় তৈত্রাসনিক শ্রেণী। কারণ আমরা কি দেখতে পাচ্ছি, অর্ধকোষগুলোকে তাদের দেখো ক্রমবর্ধমান তড়িৎদ্বার বিভব, দেখো ক্রমবর্ধমান।
ঠিক আছে। তো তাদের ক্রমবর্ধমান তড়িৎদ্বার বিভবকে আমরা দেখো ওপর থেকে নিচের দিকে সাজিয়ে, দেখো ক্রমবর্ধমান তড়িৎদ্বার বিভব দেখতে পাচ্ছ, ওপর থেকে নিচের দিকে কী হয়েছে, তড়িৎদ্বার বিভবের মান বাড়ছে। সাজিয়ে যে শ্রেণীটা পাবো তাকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক শ্রেণী বা তড়িৎ বিভব শ্রেণী বলবো। ক্লিয়ার হলো? হয়েছে। তাহলে কি দেখলাম, সংজ্ঞাটা কি দাঁড়াবে, সংজ্ঞাটা লিখি। তাহলে কী দাঁড়াবে, এমনি পড়ে রাখবে। তাহলে অর্ধকোষগুলিকে, ঠিক আছে, তাহলে এই অর্ধকোষগুলিকে তাদের ক্রমবর্ধমান, ঠিক আছে, প্রমাণ তড়িৎদ্বার বিভব, ঠিক আছে, প্রমাণ তড়িৎদ্বার বিভব, এখানে তড়িৎদ্বার বিভব বলতে বিজারণ বিভবের কথা বলা হচ্ছে, হ্যাঁ, বিভব অনুযায়ী যদি সাজানো হয়, অনুযায়ী ওপর থেকে নিচে সাজালে, তাহলে ওপর থেকে নিচে সাজালে দেখলাম আমরা, সাজালে যে ওপর থেকে নিচে দিকে সাজালে যে শ্রেণী, ঠিক আছে, যে শ্রেণী পাওয়া যায়, যে শ্রেণী পাওয়া যায় তাকে আমরা কি বলবো, তোমার তড়িৎ রাসায়নিক শ্রেণী, তাকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক, হয়েছে, শ্রেণী, ইংরেজিতে বলা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে, শ্রেণী, বা বলা হবে তড়িৎ বিভব শ্রেণী, অর্থাৎ ইলেকট্রো পোটেনশিয়াল সিরিজ। মনে থাকবে তো, ইলেকট্রো পোটেনশিয়াল সিরিজ, তড়িৎ বিভব শ্রেণী বলা হবে। তাহলে অর্ধকোষগুলোকে কী করলাম, তাদের ক্রমবর্ধমান প্রমাণ তড়িৎদ্বার বিভব মান অনুযায়ী প্রতি নিজে সাজালাম, সাজালে শ্রেণীটা পেলাম, তাকে আমরা বলি। এবার তুমি যদি লক্ষ্য করো, আমরা এবার এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ক্লিয়ার হলো তো? হয়েছে। বৈশিষ্ট্যগুলো আলোচনা করার সময় আমরা এই পেজটা বারবার উল্টাবো। হয়েছে। তাহলে এবার নেক্সট যেটা টপিক আমাদের আলোচনার মধ্যে হবে সেটা বৈশিষ্ট্য আর এর ব্যবহার। সব ব্যবহার করবো না, কয়েকটা সিলেক্টিভ ব্যবহারগুলো আমরা আলোচনা করব, যেগুলো হয়তো পরীক্ষা আসতে পারে। বৈশিষ্ট্য অবশ্যই পড়বে। তড়িৎ, ঠিক আছে, রাসায়নিক শ্রেণীর, ঠিক আছে, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এগুলো পড়ব। ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ফার্স্ট পয়েন্ট, ঠিক আছে, দেখো তো আমরা এখানে অর্ধকোষ বিক্রিয়াকে কীভাবে লিখেছি, বিজারণ বিক্রিয়ার রূপে লিখেছি। ক্লিয়ার হলো? এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অর্ধকোষ বা তড়িৎদ্বার বিক্রিয়াগুলোকে বিজারণ বিক্রিয়ার রূপে লেখা হয়। তো এই পয়েন্টটা লিখি, ঠিক আছে, এখানে ফার্দার ডিসকাস না করে, কেন কি সহজ। কি বলছে, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, তড়িৎ রাসায়নিক, ঠিক আছে, শ্রেণীতে, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অর্ধকোষ বা তড়িৎদ্বার বিক্রিয়াকে, অর্ধকোষ বা তড়িৎদ্বার বিক্রিয়াগুলিকে, ঠিক আছে, সেই তড়িৎদ্বার বিক্রিয়াগুলিকে আমরা বিজারণ বিক্রিয়া রূপে লিখেছি, বিজারণ বিক্রিয়া রূপে লেখা হয়। ঠিক আছে, বিজারণ বিক্রিয়া রূপে লেখা হয়। হয়েছে? আর দেখালাম না, বিজারণ বিক্রিয়া লেখা হয়। 2 নম্বর পয়েন্ট চলে যাই, যে এই যে হাইড্রোজেন তড়িৎদ্বার দেখেছি, আমরা কি দেখলাম, হাইড্রোজেনের প্রমাণ তড়িৎদ্বার বিভব মান 0 ধরা হয়। ক্লিয়ার হলো? এবং হাইড্রোজেন তড়িৎদ্বারের ওপরের দিকে অবশ্যই তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান দেখো, হাইড্রোজেন ঠিক ওপরের দিকে তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান দেখ ঋণাত্মক আছে, আর হাইড্রোজেনের ঠিক নিচের দিকে তড়িৎদ্বার বিভবের মানগুলো সব দেখ ধনাত্মক আছে। ক্লিয়ার হলো তো?
এটা লিখছি না, শুধু এই পয়েন্টটা লিখে দেবো, এই বাকি যেটা ডিসকাস করলাম এটা লিখবো না, তাহলে অনেক সময় নষ্ট হবে। তো কী দেখলাম যে হাইড্রোজেনের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান 0 এবং হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের মানের ওপরের দিকে তড়িৎদ্বারের বিভবগুলির মানগুলো হচ্ছে মানে তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মানগুলো হচ্ছে ঋণাত্মক, আর হাইড্রোজেন তড়িৎদ্বারের নিচের দিকে যে তড়িৎদ্বারগুলো আছে তাদের প্রমাণ বিজারণ বিভবের মানগুলো হচ্ছে ধনাত্মক। মনে থাকবে, নিচের দিকে প্রমাণ বিজারণ বিভবের মানগুলো হচ্ছে ধনাত্মক আর উপর দিকে প্রমাণ বিজারণ বিভবের মান হচ্ছে ঋণাত্মক। ক্লিয়ার হলো? তো 2 নম্বর পয়েন্টের মধ্যে সাব টপিকগুলো আছে, সেটা তোমরা বই থেকে পড়ে নেবে বা আমার কথাগুলো শুনে মনে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার হলো? নেহাতি প্রয়োজন না হয় লিখব না। হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনের প্রমাণ, আর যাদের বই থাকবে না তারা আমার কথাগুলো শুনে লিখে নেবে। তড়িৎদ্বার বিভবের মান, ঠিক আছে, মানে E0 মান কি হয়েছে, 0 ধরা হয়, 0 ধরা হয়, হয়েছে? ক্লিয়ার হলো 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্টে চলে যাই। 3 নম্বরে যদি দেখো, আমরা ওপর থেকে নিচের দিকে দেখলে কি হবে, বিজারণ বিভবের মান বাড়ছে, দেখতে পাচ্ছ? তাহলে ওপর থেকে নিচের দিকে নামলে বিজারণ বিভবের মান বাড়ে। বেশ সাব টপিকটা আমরা আলোচনা করবো, সেটা আমরা ওখানে ছবি দেখেই আলোচনা করব, ঠিক আছে, এখানে লিখবো না। 3 নম্বর পয়েন্ট কি, তড়িৎ রাসায়নিক, ঠিক আছে, শ্রেণীর, তড়িৎ রাসায়নিক শ্রেণীর ওপর থেকে নিচের দিকে, ঠিক আছে, ওপর থেকে নিচের দিকে যদি যাওয়া যায়, অগ্রসর হলে, ভালোবাসায় লিখলে অগ্রসর, ঠিক আছে, অগ্রসর হলে আমরা কি দেখব, তড়িৎদ্বারগুলির, অগ্রসর হলে তড়িৎদ্বারগুলির কী হবে, প্রমাণ বিজারণ বিভবের মান, প্রমাণ বিজারণ বিভবের মান কী হবে, ক্রমশ বৃদ্ধি পায়, ক্রমশ বৃদ্ধি পায়, হয়েছে? দেখো, প্রমাণ বিজারণ বিভবের মান ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার হলো? তাহলে এই যে মানগুলো, এই মানগুলো তার সেই বিক্রিয়ার, মানে এই যে বিক্রিয়া দেখতে পাচ্ছ, এই বিজারণ বিক্রিয়ার পরিমাণকে নির্দেশ করে মানগুলো, মানে বিজারণ বিক্রিয়া হবে কি হবে না। এবার ধরো না মানে প্রমাণ বিজারণ বিভবের মান যদি বেশি হয়, এর নিচের দিকে দেখো, প্রমাণ বিজারণ বিভবের মান বেশি, তার মানে এখানে বিজারণ বিক্রিয়া ঘটবে, এদিকে বিজারণ বিক্রিয়া ঘটবে। এবার ওপরের দিকে চলে যাও, বিজারণ বিভবের মান কি হচ্ছে, কম। বিজারণ বিভবের মান কম হওয়া মানে হচ্ছে সেখানে বিজারণ বিক্রিয়া হবে না, মানে কম বিজারণ ঘটবে। কম বিজারণ ঘটবে মানে তার ঠিক উল্টো চিন্তা করো, বেশি জারণ ঘটবে। বোঝা গেল তো? তো সেটা যদি আমি ছোট্ট করে লিখি তাহলে কি দাঁড়ালো বলো, যে প্রমাণ বিজারণ বিভবের মান যত বেশি হবে, তার কনক্লুশন কী হলো, যত বেশি হওয়ার কনক্লুশন কী হবে, সেই তড়িৎদ্বারে বিজারণ তত বেশি বিজারণ ঘটবে। তার মানে সেই তড়িৎদ্বারে কী হবে, বেশি করে বিজারণ ঘটবে, তো সেই তড়িৎদ্বারে বেশি বিজারণ ঘটবে। ক্লিয়ার হলো? 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি প্রমাণ বিজারণ মান যদি কম হয় নিচের ওপরের দিকে, তো সেখানে বিজারণ ঘটবে না, জারণ ঘটবে, ডাইরেক্ট মনে রাখবো। প্রমাণ, সেটা তুলনা করে দেখব, বিজারণ বিভবের মান, ঠিক আছে, প্রমাণ বিজারণ বিভবের মান যত কম, তো কম মানে কি, সেই যত কম মানে কি, সেই তড়িৎদ্বারে, ঠিক আছে, সেই তড়িৎদ্বারে বিজারণ হবে না, সেই তড়িৎদ্বারে তত বেশি জারণ ঘটবে।
এটা মনে রাখবো, বেশি জারণ ঘটবে, মনে থাকবে। ক্লিয়ার হলো? এইভাবে আমরা তড়িৎ রাষ্ট্র শ্রেণী থেকে এইসব জিনিসগুলো আমরা জানতে পারি। 4 নম্বর পয়েন্ট, 5টা পয়েন্ট আছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই বিজারণ বিভবের মান যত বেশি, এটা বলছি। তো বিজারণ বিভবের মান যত বেশি, তাহলে ওই তড়িৎদ্বারের মধ্যে দেখো, এই যে আমরা যদি তড়িৎদ্বারের দিকে তাকাই, যেমন ধরুন এই যে F2 আর F মাইনাস, এই তড়িৎদ্বারের দিকে তাকাই, তো এর বিজারণ বিভবের মান সবথেকে বেশি, তাই তো? তাহলে এর মধ্যে কোনটা জারিত রূপ, কোনটা বিজারিত রূপ বলো তো? জারিত রূপ মানে হচ্ছে যার জারিত, যাকে মানে জারিত রূপ হচ্ছে কোনটা? এটা জারিত রূপ, এটা হচ্ছে কি বিজারিত রূপ। ঠিক আছে, তো ক্লিয়ার হলো? তাহলে জারিত রূপের বিজারিত হওয়ার প্রবণতা বেশি হয়। এটা জারিত রূপের, এটা জারিত রূপ না, ইলেকট্রন বর্জন করছে, তো এটা জারিত রূপ, এটা বিজারিত রূপ। তো জারিত রূপের বিজারণ কী হবে? বেশি হবে। আর যদি প্রমাণ বিজারণ বিভব মান যদি কম হয়, তাহলে কম হয়, তার মানে যদি লিথিয়ামের ক্ষেত্রে দিকে প্রমাণ বিজারণ বিভব মান সবথেকে কম, এই ইলেকট্রোডের মধ্যে Li প্লাস হচ্ছে জারিত রূপে আছে, আর লিথিয়াম হচ্ছে বিজারিত রূপে। জারিত রূপের বিজারিত হওয়ার প্রবণতা তো কম হবে, তাহলে উল্টোটা হবে। কী হবে? বিজারিত রূপে, এই যে বিজারিত রূপে যেটা আছে তার জারিত হওয়ার প্রবণতা তো বেশি হবে। বোঝা গেল তো? এগুলো আমি আলাদা করে দেখাচ্ছি না, এই এক্সাম্পল ধরে দেখানো F2 আর এলিয়াম। তাহলে আমরা কি বুঝলাম? ঠিক আছে, এইভাবে মনে রাখার চেষ্টা করবে। 4 নম্বর 5 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট আমরা কি ডিসকাস করলাম? বেশি লিখলে টাইমটা বেশি এই হবে। কী দাঁড়ালো? কোনো তড়িৎদ্বারে, ঠিক আছে, প্রমাণ বিজারণ বিভবের, ঠিক আছে, প্রমাণ বিজারণ বিভবের মান যত বেশি হবে, ঠিক আছে, যত বেশি হবে, প্রমাণ অবস্থায় উক্ত তড়িৎদ্বারে, ভালো করে যেটা বলেছি সেটা লিখছি, দেখো, উক্ত তড়িৎদ্বারের অন্তর্গত জারিত রূপের, ঠিক আছে, তাহলে জারিত রূপের বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি হবে। রূপের বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি হবে। ক্লিয়ার হলো? তো জারিত রূপটা তত বেশি করে কি হবে? জারক রূপে কাজ করবে। ক্লিয়ার হলো? তার মানে এখান থেকে দুটো পয়েন্ট মনে রাখতে হবে, যে জারিত রূপটা তত বেশি তোমার বিজারক রূপে, জারিত রূপটা তত বেশি জারক রূপে কাজ করবে। ক্লিয়ার হলো তো? আর বিজারক রূপটি তত দুর্বল বিজারক রূপে কাজ করবে। তাহলে কী দাঁড়ালো? তাহলে এখান থেকে কী বুঝতে পারলাম? জারিত রূপটি লিখে নাও, মনে রাখবে, জারিত রূপটি তত বেশি বিজারক, তত বেশি তীব্র বিজারক, তত বেশি তীব্র কী হবে? বিজারক, তত বেশি তীব্র বিজারক রূপ হবে। আর ওরই মধ্যে যেটা বিজারিত রূপটি, ঠিক আছে, ওই তড়িৎদ্বারের মধ্যে যেটা বিজারিত রূপটি, সেই বিজারিত রূপটি কী হবে? তত দুর্বল হবে, তত দুর্বল বিজারক হবে, এই জারক হবে, তত বেশি, তত দুর্বল জারক রূপে কাজ করবে। তাহলে কোন জায়গাটা আমরা হিট করলাম? বিজারণ বিভব তত বেশি। এই যে উদাহরণ তৈরি, এই যে তড়িৎদ্বার এর বিজারণ, অর্থাৎ হাফ F2 F মাইনাস, এই তড়িৎদ্বারের বিজারণ বিভব মান সব থেকে বেশি, এটাই ধরলাম। তাহলে এখানে F2 হচ্ছে তোমার জারিত রূপ, আর F মাইনাস হচ্ছে বিজারিত রূপ। তো জারিত রূপটির বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি, এটাই তো বললাম। তাহলে জারিত রূপটি তত বেশি তোমার কি বলে, জারক রূপে কাজ করবে, অর্থাৎ জারক মানে অন্যকে জারিত করে নিজে বিজারিত হবে। ক্লিয়ার হলো তো?
আর এই যে বিজারিত রূপটা তত দুর্বল বিজারক হবে। মানে F2 টা F মাইনাস অবস্থায় থাকতে চাইবে। অবশ্যই মানে যত বেশি সংখ্যক F2 F মাইনাস হবে, খুবই অল্প সংখ্যক, একদম হাফ, মানে খুবই অল্প সংখ্যক F মাইনাস ইলেকট্রন কি বলে বর্জন করে F2 হওয়ার চেষ্টা করবে। মানে ইলেকট্রন বর্জন করা মানে কি, এটা কী হিসেবে কাজ করবে, তত দুর্বল কি হবে, তোমার বিজারক হবে। বিজারক মানে অন্যকে বিচারিত করে নিজে জারিত হওয়া। ক্লিয়ার হলো তো? তাহলে বিজারিত রূপটি তত বেশি জারিত রূপটি তত বেশি জারক রূপে কাজ করবে, আর বিজারিত রূপটি তত দুর্বল বিজারক রূপে কাজ করবে। ক্লিয়ার হলো তো? এই যে জারিত রূপ আর জারক রূপে এই দুটো কিন্তু আলাদা। এটা জারিত অবস্থায় আছে, তার জারক রূপে। জারক আর জারিত রূপকে একসঙ্গে মিক্স করবে না, আর জারণকে একসঙ্গে রূপ মিক্স করবে না। তাহলে তিনটে কিন্তু আলাদাভাবে বলা হচ্ছে। হয়েছে? নেক্সট হচ্ছে দেখো তোমার ওরই আরেকটা পয়েন্ট কি, এটা একটা পয়েন্ট ডিসকাস করলাম। হয়েছে? তাহলে আরেকটা কী ছিল, তোমার প্রমাণ বিজারণ বিভবের মান কি হচ্ছে, যত কম হবে তখন ভাইস ভার্সা হবে। ঠিক আছে তো? তাহলে কী লিখব, কোনো তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান, ঠিক আছে, যত কম হবে, মানে উপরের দিকে বলছি আমরা, হ্যাঁ, যত কম হবে, ঠিক আছে, প্রমাণ অবস্থায় উক্ত তড়িৎদ্বারের অন্তর্গত, ঠিক আছে, উক্ত তড়িৎদ্বারের অন্তর্গত বিজারিত রূপের, এখানে বিজারিত রূপের কথা বলা হবে, রূপের জারিত হওয়ার প্রবণতা। ঠিক আছে? তো বিজারিত রূপের জারিত হওয়ার প্রবণতা তত বেশি হবে। বারবার পড়বে, হ্যাঁ, টাইম নিয়ে পড়বে, তাতে কী হবে, মনে থাকবে, না হলে মনে থাকবে না। ক্লিয়ার হলো? তাহলে দেখো এটাকে যদি আমি ডিসকাস করি, তাহলে উপরের দিকে চলে যাও। এখানে বিজারণ বিভবের মান সব থেকে কম হওয়া মানে দেখো লিথিয়াম প্লাস, এই যে লিথিয়াম ইলেকট্রোডের মধ্যে লিথিয়াম প্লাসটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার জারিত রূপ, আর লিথিয়াম হচ্ছে তোমার বিজারিত রূপ। তো বিজারণ বিভবের মান এত কম যে বিক্রিয়াটার সামনের দিকে হবে না, বিপরীত দিকে হবে। মানে তোমার বিজারিত রূপের, ঠিক আছে, তো জারিত হওয়ার প্রবণতা সব থেকে বেশি। ক্লিয়ার হলো? তো বিজারিত রূপে জারিত হওয়ার প্রবণতা যদি বেশি হয়, তাহলে বিজারিত রূপটি তত বেশি বিজারক রূপে কাজ করবে, অন্যকে বিজারিত করে নিজে জারিত হবে, আর জারিত রূপটি তত দুর্বল জারক হিসেবে কাজ করবে। ক্লিয়ার হলো? তাহলে বিজারিত রূপটি তত বেশি বিজারক হবে, আর ওই জারিত রূপটি তত দুর্বল জারক রূপে থাকবে। ক্লিয়ার হলো? আশা করি ক্লিয়ার হলো, বোঝা গেল। বাকিদের ক্ষেত্রেও তাই হবে। কী টানলাম কনক্লুশন, তাহলে বিজারিত রূপটি তত বেশি জারিত হবে, তাই তো? তাহলে সেটা তত বেশি বিজারক রূপে কাজ করবে। তার মানে তড়িৎদ্বারের মধ্যে থাকা বিজারিত রূপটি কী হবে, বিজারিত রূপটি তত বেশি, ঠিক আছে, তাহলে বিজারিত রূপটি তত বেশি কী হবে, তীব্র বিজারক থাকবে, তীব্র বিজারক রূপে কাজ করবে। আর ওই তড়িৎদ্বারের অন্তর্গত তড়িৎদ্বারের মধ্যে থাকা জারিত রূপটি তত বেশি দুর্বল, ঠিক আছে, জারক রূপে কাজ করবে। বেশি দুর্বল জারক থাকবে, তত বেশি দুর্বল জারক থাকবে। ক্লিয়ার হলো? পয়েন্টটা বুঝতে না পারলে বারবার এক্সাম্পল দেখে সেটাকে ক্লিয়ার করে নেবে। হ্যাঁ, জারণ জারিত রূপ, জারিত রূপ, বিজারিত রূপ, জারক বিজারক, তিনটা আলাদা টার্মস, কিন্তু গুলিয়ে যাবে না। এবার আমরা ইউজেসগুলো পড়বো, সবগুলো ইউজেসগুলো পড়বো না, কতগুলো সিলেক্টিভ ইউজেসগুলো
পড়বো আমরা, ঠিক আছে? দু একটা লিখে দেবো আর বাকি দু একটা মুখে বলবো। ক্লিয়ার হলো? তাহলে আমরা দেখলাম তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, সেটা যদি আরেকবার রিক্যাপ করি, তাহলে ওপর থেকে নিচের দিকে তড়িৎদ্বার বিভবের মান, প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান বাড়ছে, ঠিক আছে তো? ক্লিয়ার হলো? এবং এখানে তড়িৎ অর্ধকোষ বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া হিসেবে দেখানো হয়েছে। দেখো, বিজারণ দেখানো হয়েছে। হাইড্রোজেন প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান 0, আর হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের উপরের দিকের তড়িৎদ্বার বিভবগুলোর মান, প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান ঋণাত্মক, আর হাইড্রোজেন তড়িৎদ্বার নিচের দিকে তড়িৎদ্বার বিভবগুলোর মান ধনাত্মক, ঠিক আছে তো? তারপর উপর দিকে নিচের দিকে তড়িৎদ্বার বিভবের মান কমছে, ঠিক আছে? যত তড়িৎদ্বার বিভবের মান যত বেশি হবে, তার যত বেশি হবে বিজারণ বিক্রিয়া তত বেশি হবে, আর বিজারণ বিভবের মান যত কম হবে, সেখানে বিজারণ বিক্রিয়া তত কম হবে, জারণ বিক্রিয়া তত বেশি হবে। তো বিজারণ বিভবের মান বেশি হওয়া মানে তোমার কি বলে, জারিত রূপটির বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি, জারিত রূপটি তত বেশি জারক, আর বিজারিত রূপটি তত দুর্বল বিজারক থাকবে। আর বিজারণ বিভবের মান যত কম হবে, তত কি হবে, যে তোমার কি বলে, বিজারিত রূপটির জারিত হওয়ার প্রবণতা তত বেশি হবে। ক্লিয়ার হলো তো? মানে সে তত বেশি বিজারক রূপে কাজ করবে, আর জারিত রূপটা তত দুর্বল জারক রূপে কাজ করবে। এই তো হচ্ছে ডিসকাশনস, এগুলো মনে রাখবে। আবার রিক্যাপ করে দিলাম। এবার আমরা পড়বো তড়িৎ রাসায়নিক শ্রেণীর ব্যবহার, ঠিক আছে তো? কি পড়বো? তড়িৎ রাসায়নিক শ্রেণীর ব্যবহার পড়বো আমরা। হয়েছে? ব্যবহার করে টপিকটা শেষ করবো আমরা। তড়িৎ রাসায়নিক শ্রেণীর ব্যবহারিক প্রয়োগ। তড়িৎ রাসায়নিক শ্রেণীর ব্যবহারিক প্রয়োগ হয়েছে। Utility of the electrochemical series of metal. Utility of the electrochemical series of metal. First, ঠিক আছে, হেডলাইন। প্রথম হেডলাইনটা কি? ঠিক আছে, প্রথম হেডলাইনটা কি? সেটা হচ্ছে তোমার লঘু অ্যাসিড দ্রবণ থেকে, লঘু অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন। ঠিক আছে, লঘু অ্যাসিড দ্রবণ থেকে। আমরা ডাইরেক্ট উদাহরণ চলে যাব। লঘু অ্যাসিড দ্রবণ থেকে তো দুটো বিক্রিয়া এখানে বলবো, সেটা মুখে বলবো, সেটা বুঝে নেবে। দুটো বিক্রিয়া দেখো এখানে দিয়েছে। এটা জিঙ্ক, জিঙ্কের সঙ্গে লঘু এসিডের বিক্রিয়া দিয়ে ZnCl2 অ্যাকোয়াস দিয়ে হাইড্রোজেন গ্যাস নিষ্কাশন হচ্ছে। হলো এখানে জিঙ্কের তড়িৎদ্বার বিভবের মান দেখো দেওয়া আছে, জিঙ্ক ইলেকট্রোডে লিখে রাখলাম E0 Zn+2 Zn। বিজারণ বিক্রিয়ার ইলেকট্রোড বিভবের মান দেওয়া আছে, সেটা হচ্ছে কত, -0. জিঙ্কের মান দেওয়া আছে, দেখি কোথায় গেল গো, 0.76 ভোল্ট। হলো, এর সঙ্গে তোকে আরেকটা দিয়েছে দেখ, কপার। প্রশ্ন তো এইভাবে আসবে, তাহলে এটাই আমরা আলোচনা করি। কপার, এটাও তুমি ধরে নাও 2HCl অ্যাকোয়াস দিয়ে CuCl2 অ্যাকোয়াস প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এবার এখানে দেখো E0 কপার +2 কপার, এর বিজারণ বিভবের মান বলে দিয়েছে কত, +0.34 ভোল্ট। এবার তোমাকে যেটা বলবে লঘু অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন, তাহলে এখানে বলো কোন বিক্রিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন প্রতিস্থাপনটা হবে। জিঙ্কের সঙ্গে লঘু এসিড বিক্রিয়া করলে যে হাইড্রোজেন গ্যাস কি বেরিয়ে আসবে, নাকি কপার সঙ্গে লঘু এসিড বিক্রিয়া করলে কপার হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসবে? সেটা জানার জন্য তোমাকে দেখতে হবে দুটোরই প্রমাণ বিজারণ বিভব মান দেখতে হবে। ক্লিয়ার হলো তো? তো এখানে আমরা যেটা দেখছি যে জিঙ্ক ইলেকট্রোডের, জিঙ্কের ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভবের মান হচ্ছে -0.76 ভোল্ট, আর কপারের ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভবের মান হচ্ছে +0.34। তাহলে কপারের বিজারণ হবে, ঠিক আছে তো? কপারের বিজারণ হবে, কী হবে? কপারের বিজারণ হবে, অর্থাৎ
তোমার কপারের বিজারণ হওয়ার প্রবণতা সবথেকে বেশি, অর্থাৎ কপার +2 থেকে কপার হওয়ার প্রবণতা সবথেকে বেশি। ক্লিয়ার হলো তো? আর যেহেতু জিঙ্ক ইলেকট্রোডের ক্ষেত্রে বিজারণ বিভাগের মান খুব কম, তাহলে জিঙ্ক থেকে Zn+2 হওয়ার প্রবণতা বেশি, জিঙ্ক থেকে Zn+2। এর মানে এখানে বিজারণ বিক্রিয়া হবে না, এখানে জারণ বিক্রিয়া হবে। ক্লিয়ার হলো? তো এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে প্রথমটা পসিবল হবে আর দ্বিতীয়টা পসিবল হবে না, কারণ জিঙ্ক Zn+2 হচ্ছে। দেখো জিঙ্কের জারণ বিক্রিয়া কি 0, এটা +2 হচ্ছে, দেখতে পাচ্ছ তো? তো এখানে জারণ হচ্ছে। আর কপারের ক্ষেত্রেও এখানে আমরা জারণ করেছি, কিন্তু কপারের যেহেতু বিজারণ বিভবের মান এতটাই বেশি, তো কপার +2 হিসেবে থাকতে চাইবে না। বোঝালো তো? ক্লিয়ার হলো? বিজারিত রূপটি জারিত রূপে থাকতে চাইবে না, জারিত রূপটি বিজারিত রূপে থাকতে চাইবে, উল্টোটা হবে। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি বললাম? তড়িৎ রাসায়নিক শ্রেণীতে জিঙ্কের অবস্থান হচ্ছে হাইড্রোজেনের ওপরে এবং এর প্রমাণ বিজারণ বিভবের মান হচ্ছে -0.76 ভোল্ট। তাই জিঙ্ক লঘু অ্যাসিডের দ্রবণে H+ আয়নকে দেখো এখানে H+ আয়নকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। অন্যদিকে যদি দেখি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপারের অবস্থান হাইড্রোজেনের নিচে এবং এর প্রমাণ বিজারণ বিভবের মান হচ্ছে +0.34 ভোল্ট। তাই লঘু অ্যাসিডের দ্রবণের, এই যে লঘু অ্যাসিড HCl দ্রবণ দেখতে পাচ্ছ, এখানে H+ আয়নকে কপার কিন্তু H2 গ্যাসে কী করতে পারবে? উৎপন্ন করতে পারবে না। অর্থাৎ H+ আয়নকে কপার বিজারিত করে H2 গ্যাসে উৎপন্ন করতে পারবে না, কারণ কপার +2 হতে চাইবে না। তো কপার +2 না হলে যে H+ আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস হবে না। ক্লিয়ার হলো তো? হয়েছে? তাহলে আমরা কি জানলাম? যেসব যেসব ধাতুর প্রমাণ বিজারণ বিভব ঋণাত্মক, ঠিক আছে, মানে যারা হাইড্রোজেনের ওপরে অবস্থান করে, তো কেবল তারাই লঘু অ্যাসিড দ্রবণের H+ আয়নকে বিজারিত করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাই কনক্লুশন কি দাঁড়ালো? কনক্লুশন আমরা কি দাঁড় করালাম? যে আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। যেসব ধাতুর, ঠিক আছে, যেসব ধাতুর প্রমাণ বিজারণ বিভবের মান, ঠিক আছে, বিজারণ বিভবের মান ঋণাত্মক, মানে কি দাঁড়াচ্ছে? অর্থাৎ যেসব ধাতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে বলো কোথায়? হাইড্রোজেনের ওপরে অবস্থিত, হাইড্রোজেনের ওপরে অবস্থিত, ঠিক আছে? তো কেবল তারাই কি হবে? তোমার লঘু অ্যাসিড, ঠিক আছে, তো লঘু অ্যাসিড দ্রবণের হাইড্রোজেন H+ আয়ন থাকবে, দ্রবণের H+ আয়নকে, ঠিক আছে, তো বিজারক রূপে, আয়নকে বিজারিত করে, তাকে কি করবে? বিজারিত করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বোঝা গেল? বিজারণ বিক্রিয়া যদি দেখি তাহলে কি দাঁড়াবে বলো তো? Zn+2H+, সেখান থেকে হবে Zn+2 + H2। ক্লিয়ার হলো? হয়েছে? 2 নম্বর পয়েন্ট, এটা ডিসকাস করবো না, এটা এমনি পড়ে রাখবে। জল থেকে হাইড্রোজেন উৎপাদন। তো জল থেকে হাইড্রোজেন উৎপাদন তারাই করতে পারবে যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের অনেক উপরে অবস্থিত আছে। এটা জাস্ট মুখে বলে দিলাম। হ্যাঁ, জল থেকে হাইড্রোজেন উৎপাদন করতে হবে। হয়েছে? হাইড্রোজেন উৎপাদন, তো জল থেকে হাইড্রোজেন উৎপাদন করতে গেলে আরও বেশি সক্রিয় ধাতুর দরকার। তো দেখবে যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরের দিকে অবস্থান, একদম ওপরের দিকে, হাইড্রোজেনের একদম উপরের দিকে, এই সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, এখানে অ্যালুমিনিয়াম, এরা যারা অনেক উপরে অবস্থিত, সেই ধাতুগুলো জল থেকে তো জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বোঝা গেল? সেটা আলাদা করে পড়ার দরকার নেই। হয়েছে? মানে যত বেশি ধাতু প্রমাণ বিজারণ বিভবের মান যত ঋণাত্মক হবে,
তারাই জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করতে পারবে। ঠিক আছে? তো তো এটা লেখার দরকার নেই, তাও আচ্ছা লিখে দিই জায়গা যখন আছে। কি লিখব? তড়িৎ রাসায়নিক, ঠিক আছে, শ্রেণীতে, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের অনেক উপরে, ঠিক আছে, হাইড্রোজেনের অনেক উপরে অবস্থিত ধাতুগুলি, যেমন হচ্ছে তোমার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা, ঠিক আছে, এই ধাতুগুলি যেহেতু এদের বিজারণ বিভবের মান খুবই কম, মানে অনেক বেশি ঋণাত্মক, ফলে এরা ভিগরাসলি, মানে তীব্রভাবে জলের সঙ্গে বিক্রিয়া করে, মানে জলের সঙ্গে বিক্রিয়া করার তীব্রতা অনেক বেশি। এই ধাতুগুলি সাধারণত জলের সঙ্গে বিক্রিয়ায় জলের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই যে এবার যেটা হচ্ছে, এটাও আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। 3 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে ধাতুকে প্রতিস্থাপন করা, ধাতব লবণ থেকে ধাতুর প্রতিস্থাপন। এটা অনেক সময় পরীক্ষায় দেয়, ধাতব লবণ থেকে ধাতুর প্রতিস্থাপন। ঠিক আছে, আমরা দেখছি সবই পয়েন্ট রিসার্চ করে নিচ্ছি গো। ধাতব লবণ থেকে, ঠিক আছে, ধাতুর প্রতিস্থাপন, ধাতব লবণ থেকে ধাতুর প্রতিস্থাপন। ধাতব লবণ থেকে ধাতুর প্রতিস্থাপন হবে কি হবে, সেটার জন্য তড়িৎ রাসায়নিক শ্রেণীতে দেখতে হবে। তো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে দেখবে যারা ওপরের দিকে আছে, উচ্চ স্থানাধিকারী কোনো ধাতু, তো ওপরের দিকে থাকা ধাতু নিচের দিকে থাকা ধাতুকে তার লবণের দ্রবণ থেকে প্রতিস্থাপন করবে। ক্লিয়ার হচ্ছে? তার লবণের দ্রবণ, ওপর দিকে থাকা ধাতু মানে সেটা জারিত হতে চাইবে, আর নিচের থাকা ধাতু লবণ নেব, সেটা অলরেডি জারিত রূপে থাকবে, তো সে ইলেকট্রন নেবে। তাহলে ওপরের দিকে থাকা ধাতু ইলেকট্রন বর্জন করবে, নিচের দিকে থাকা ধাতুর লবণ মধ্যে থাকা ধাতব আয়নটা সে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। ক্লিয়ার হলো? তো এই তো হচ্ছে সিম্পল থিওরি। তাহলে কী দাঁড়ালো, যদি সহজে মনে রাখতে চাও, দেখো ভাই, কনসেপ্ট তৈরি করতে গেলে কিন্তু ভালো করে পড়তে হবে, তা না হলে কিন্তু কোনো লাভ নেই। 90% ছেলেদেরাই এই ধৈর্য নেই, তারা ভাবে যে কম কম করে পড়বো, দিয়ে পরীক্ষায় নম্বর নেওয়ার চেষ্টা করব, কিন্তু পরীক্ষা দেওয়া হলে প্রশ্ন কঠিন চলে আসলো, তার কনসেপ্টের বাইরে চলে গেল, ফলে তারা কিছু করতে পারে না। তো তোমাদেরকে 1 বছর টাইম এই জন্য দেওয়া হয়, যাতে তোমরা ধৈর্য করে পড়াগুলো পড়ো, 2বার পড়ো, 3বার পড়ো, সময় নিয়ে বার করে পড়ো, যাতে গিয়ে তোমাদের কনসেপ্টটা তৈরি হয়। তড়িৎ রাসায়নিক, এখন যদি তোমার ধৈর্য ধরে পড়ে কনসেপ্টটা যদি তৈরি করে নাও, তো শেষের দিকে তোমার কিন্তু মানে হাবুডুবু খাবে না। ঠিক আছে? তো খুব সহজে বেরিয়ে যাবে। তাহলে কী দাঁড়ালো, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উচ্চ স্থানাধিকারী, ঠিক আছে, উচ্চ স্থানাধিকারী কোনো ধাতু, ঠিক আছে, উচ্চ স্থানাধিকারী কোনো ধাতু অপেক্ষাকৃত নিম্ন স্থানাধিকারী, ঠিক আছে, কোনো ধাতুকে, নিম্ন স্থানাধিকারী কোনো ধাতুকে তার লবণের দ্রবণ থেকে, তার লবণের দ্রবণ থেকে কি করবে, প্রতিস্থাপিত করবে, প্রতিস্থাপিত করে। এই যে ক্লিয়ার হলো? তাহলে এরকম ধরনের একটা এক্সাম্পল দেওয়া হলো, দেখা গেলো, দেখো তো বলবে যে বিকেটা পসিবল কি না। দিয়েছে দেখো, বিকেটা কী দিয়েছে দেখো, লোহা কপার সালফেট দ্রবণ। তো লোহা কী করবে, কপার সালফেট দ্রবণের মধ্যে থাকা কপার প্লাসটাকে প্রতিস্থাপন করবে, দিয়ে হয়ে যাবে FeSO4 আর কপার। হয়েছে? তো এখানে জানানো 0, কপার হচ্ছে +2 +2। তো লোহার এখানে কী হয়েছে দেখো তো, জারণ হয়েছে, তাই না? দেখো তো Fe থেকে Fe+2 হয়েছে,
এর এখানে কী হয়েছে, জারণ হয়েছে, ইলেকট্রন বর্জন করেছে A+2, আর কপারের +2 কী হয়েছে, বিজারণ হয়েছে। এটা আদৌ হবে কি না তার জন্য আমাদের তাদের বিজারণ বিভবের মান তুলনা করতে হবে। তা দেখো তাদের বিজারণ বিভবের মান দেওয়া থাকবে। প্রথমে ধরে নাও লোহা, এই ধরে নাও বিজারণ বিভবের মান দেওয়া আছে -0.44 ভোল্ট। তার সঙ্গে দেখো কপারের দিয়েছে Cu+2Cu, কী দিয়েছে +0.34 ভোল্ট। তো কার বিজারণ বিভবের মান বেশি, কপার+2 কপার, এই যে কপার+2 কপার হবে, তার মানে এটা উপরের দিকে অবস্থান করে, মাইনাসের মান এটা নিচের দিকে অবস্থান করছে, তাহলে অবশ্যই কী হবে, যেহেতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপার লোহার নিচে অবস্থান করে, কপার অপেক্ষা লোহা উচ্চ স্থানাধিকারী, তাই কপার সালফেট দ্রবণ থেকে দ্রবণে কপারকে যদি আমরা মেশানো হয়, কপার চূর্ণ যদি যোগ করা হয়, অর্থাৎ কপার সালফেট দ্রবণ যদি কপার চূর্ণ যোগ করা হয়, তাহলে লোহা কী করবে, কপার+2 আয়নকে বিজারিত করে ধাতব আয়নে অন্তর্ভুক্ত করবে। ক্লিয়ার হলো? একই জিনিস আমরা বলবো 4 নম্বর পয়েন্ট, ধাতব অক্সাইড থেকে ধাতুর প্রতিস্থাপন। এখানেও সেম জিনিসই অ্যাপ্লাই হবে। ধাতব অক্সাইড থেকে ধাতুর প্রতিস্থাপনের ক্ষেত্রেও সেম জিনিসই অ্যাপ্লাই হবে। ওপরের দিকে ধাতু, নিচের দিকে থাকা, ঠিক আছে তো, মানে ধাতব অক্সাইড থেকে ধাতুর প্রতিস্থাপন, ঠিক আছে, তোমার নিচের দিকে অক্সাইড থেকে ধাতুকে প্রতিস্থাপন করবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো। 4 নম্বর পয়েন্টে চলে যাই। 4 নম্বর পয়েন্ট কী বলছে, সেম আগেকার মতনই হবে। আগেটা ধাতুর লবণ বলছিলাম, এখন ধাতব অক্সাইড হয়েছে। কি লিখি, ধাতব অক্সাইড থেকে ধাতুর প্রতিস্থাপন হয়েছে। উদাহরণ হিসেবে দেখো থার্মিট পদ্ধতির উদাহরণ তুলে দিয়েছে, ঠিক আছে। আয়রন অপেক্ষা, এবার এইটা যদি লিখি Fe2O3 + 2Al = 2Fe + Al2O3 হয়েছে। এবার এখানে যদি লোহার যদি আমরা বিজারণ বিভব ধরি, আগে দেওয়া আছে দেখো Fe+2Fe কত দিয়েছে দেখো তো, -0.44 ভোল্ট। দেখো এবার অ্যালুমিনিয়ামেরটা দেখে নাও, Al+3, ঠিক আছে, Al এর মান আমি বলে দিচ্ছি কত দিয়েছে, -1.66 ভোল্ট। তো দেখো দুটোরই মাইনাস, কিন্তু এর মধ্যে দেখো অ্যালুমিনিয়ামের মাইনাসের মান বেশি। ক্লিয়ার হলো তো? তাহলে এটা লোহার ওপরে অবস্থান করছে, দেখো, তাই না? তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তোমার উচ্চ স্থানাধিকারী ধাতুটা, এটা উচ্চ স্থানাধিকারী ধাতু, ঠিক আছে তো, যার বিজারণ বিভবের মান খুবই ঋণাত্মক, সে কী করছে, তোমার ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হবে এবং অক্সাইড গঠন করবে। আর লোহা যেহেতু মানে নিচে অবস্থান করছে, তা সেখান থেকে অক্সাইড বেরিয়ে আসবে। এইভাবে কী হবে, এটা এর বিজারণ হবে, আয়রনের জারণ হবে। ক্লিয়ার হতো? তাহলে আয়রন অপেক্ষা অ্যালুমিনিয়াম উচ্চ স্থানাধিকারী, তাই থার্মিক পদ্ধতিতে অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3কে আমরা বিজারিত করব, দিয়ে ধাতব লোহায় পরিণত হয়। বোঝা গেল তো? তাহলে এটা লিখি, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আয়রন, ঠিক আছে, অপেক্ষা অ্যালুমিনিয়াম, হচ্ছে তোমার উচ্চ স্থানে আছে হওয়ায় কি হচ্ছে, থার্মিক পদ্ধতি মনে করে দেখো, থার্মিক পদ্ধতিতে অ্যালুমিনিয়াম দ্বারা, তাহলে অ্যালুমিনিয়াম উচ্চ স্থান থেকে অ্যালুমিনিয়াম প্রতিস্থানে সাহায্য করবে, অ্যালুমিনিয়াম দ্বারা, ঠিক আছে, Fe2O3
বিজারিত হয়ে ধাতব লোহায়, ঠিক আছে, পরিণত হয়। ওই যে ক্লিয়ার হলো। এবার তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে ধাতুর মানগুলো থেকে আমরা রাসায়নিক সক্রিয়তা আমরা বার করতে পারি, সেটা আমরা মুখে বলে দেবো। হ্যাঁ, 5 নম্বর পয়েন্টটা এটা লিখবো না, জাস্ট হেডিংটা লিখে দিচ্ছি। এটা অতটা মানে এমনি দেখেই মনে রাখলেই হয়, অত তোমার মুখস্থ করা দরকার নেই। ধাতুগুলির, ঠিক আছে, রাসায়নিক সক্রিয়তা, ধাতুগুলির রাসায়নিক সক্রিয়তা এবং প্রকৃতিতে এদের অবস্থান, মানে কোনটা মুক্ত অবস্থা থাকবে, কোনটা যৌগ অবস্থা থাকবে, এটা বলছে অবস্থা। এটাও আমরা তড়িৎ রাসায়নিক থেকে জানতে পারি। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তুমি যদি দেখো, এই যে ওপরের দিকের মৌলগুলো, এদের রাসায়নিক এদের বিজারণ বিভবের মান খুব কম। এবার যেটা বলি না যে রাসায়নিক সক্রিয়তা বেশি, তো কার রাসায়নিক সক্রিয়তা বেশি বা কোন ধাতুর রাসায়নিক সক্রিয়তা কম, সেটা ডিপেন্ড করছে তার জারিত হওয়ার প্রবণতা। তো যার জারিত হওয়ার প্রবণতা বেশি, ভালো করে শুনবা, তো কোনো ধাতুর জারিত হওয়ার প্রবণতা যদি বেশি হয় তো তার রাসায়নিক সক্রিয়তা সব থেকে বেশি। আর যে ধাতুর জারিত হওয়ার প্রবণতা যত কম, তার রাসায়নিক সক্রিয়তা তত কম। এবার উপরের দিকে থেকে দেখো, তড়িৎ রাসায়নিক যারা উপরের দিকে মৌলগুলো আছে, দেখো লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, এরা উচ্চ স্থানাধিকারী ধাতুগুলো দেখো বিজারণ বিভবের মান খুবই কম। তাহলে এদের বিজারণ বিভবের মান খুব কম, মানে বিজারিত রূপটি জারিত হওয়ার প্রবণতা সবথেকে বেশি, এদের রাসায়নিক জারিত হওয়ার প্রবণতা অনেক বেশি। তাই এই ধাতুগুলোর রাসায়নিক সক্রিয়তাও কী হবে, খুব বেশি হবে, এবং এদের রাসায়নিক সক্রিয়তাগুলোও খুব বেশি হবে, এবং এরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকবে না। ক্লিয়ার হলো। অন্যদিকে তুমি নিচের দিকে চলে যাও, এই যে সিলভার, গোল্ড, কপার, সিলভার, গোল্ড, এদের দেখো বিজারণ বিভবের মান অনেক বেশি। তো এরা নিচের দিকে থাকা ধাতুগুলো, এদের বিজারণ বিভবের মান এত বেশি, এরা বিজারিত অবস্থায় থাকবে। তো জারিত রূপটি বিজারিত অবস্থায় থাকবে, এই অবস্থায় থাকতে চাইবে। হ্যাঁ, তো এই কপার, সিলভার, গোল্ড বিজারিত অবস্থায় থাকবে। তো এরা দেখবে এই ধাতুগুলো মুক্ত অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে। তো যৌগ অবস্থাও পাওয়া যায়, কিন্তু মুক্ত অবস্থায় পাওয়ার প্রবণতা সব থেকে বেশি। তো এইভাবে আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী থেকে ধাতুর রাসায়নিক সক্রিয়তা বিচার করতে পারি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন। তাহলে বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন, ঠিক আছে। নেক্সট পয়েন্ট, বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন, এটা তোমরা মনে করো ক্লাস 10-এ পড়েছিলাম, ওটাই পড়বে, এটা লিখছি না। হ্যাঁ, কিছু পয়েন্ট, দুটো আরেকটা পয়েন্ট স্কিপ করে গেলাম, আর দুটো পয়েন্ট বলি, 4-5 নম্বর পয়েন্ট আর 6 নম্বর পয়েন্ট বললেই টপিকটা শেষ হয়ে যাবে। ক্লিয়ার হলো। 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, সেটা কোষের প্রমাণ তড়িৎচালক বল নির্ণয়, ঠিক আছে। এটা পরের দিকে আলোচনা করব, শুধু ফর্মুলাটা লিখে রাখবো, তড়িৎচালক বল নির্ণয়। আগে আমরা জানবো যে তড়িৎচালক বল কাকে বলে, ঠিক আছে, নির্ণয়। এটা জাস্ট ফর্মুলাটা লিখে রাখছি। এটাও আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণী দেখে, এই যে দেখতে পাচ্ছ তড়িৎ রাসায়নিক শ্রেণী, এখান থেকে প্রমাণ বিজারণ বিভবের মান দেখে আমরা তড়িৎচালক বলের মান বার করতে পারি, হয়েছে তো। তো এটা জাস্ট পয়েন্টটা মনে রাখবে, তড়িৎদ্বার দুটির, যে লেখা দেখো এই পয়েন্টে লেখা আছে, দেখো তড়িৎদ্বার দুটির প্রমাণ, ঠিক আছে, তড়িৎদ্বার দুটির প্রমাণ বিজারণ বিভবের, যেটা বললাম দেখো, বিজারণ বিভবের মান জানা থাকলে, ঠিক আছে, তড়িৎ জানা থাকলে তড়িৎ কোষের প্রমাণ তড়িৎচালক বল, প্রমাণ তড়িৎচালক বল গণনা করা যায়, বল গণনা করা যায়। কীভাবে গণনা করা যায় দেখো, কোষের প্রমাণ তড়িৎচালক বল, প্রমাণ তড়িৎচালক বল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব, এগুলো আবার আলোচনা করব আমরা। প্রমাণ বিজারণ বিভব
মাইনাস অ্যানোডের প্রমাণ বিজারণ বিভব, অ্যানোডের প্রমাণ বিজারণ বিভব হয়েছে। লাস্ট যে পয়েন্ট আমরা ডিসকাস করবো 7 নম্বর পয়েন্ট, সেটাও এক্সাম্পল দিয়ে ডিসকাস করব, ঠিক আছে। সেটা হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ত নির্ধারণ। একটা তড়িৎ কোষ বিক্রিয়া দিয়ে দেবে এবং তোমাকে প্রমাণ বিজারণ বিভবের মান দেখে বলতে হবে যে সেই বিক্রিয়াটা আদৌ পসিবল কি পসিবল না, সেই জারণ বিজারণ বিক্রিয়াটা পসিবল কি পসিবল নয়। ক্লিয়ার হলো তো? তো কি জারণ বিজারণ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা, এটা আমাকে পড়তেই হবে, কারণ এটা অঙ্ক করে প্রমাণ করতে হয়, অঙ্কতে আসে। স্বতঃস্ফূর্ততা তার নির্ধারণ, এটা কিভাবে নির্ধারণ করা হয়, ঠিক আছে। তো আমরা কি করব, অর্ধকোষ বিজারণ বিভবের মান দেখব এবং সেই বিজারণ বিভবের মান দেখে আমরা বলতে পারবো যে জারণ বিজারণ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে কি হবে না। ক্লিয়ার হলো তো? তো কী দাঁড়ালো, পয়েন্টটা লিখিয়ে এইটুকু পয়েন্টটা লিখব। কী দাঁড়ালো, কোনো বিক্রিয়ায়, ঠিক আছে তো, অংশগ্রহণকারী তো কোনো বিক্রিয়ায় অংশগ্রহণকারী তড়িৎদ্বার বা অর্ধকোষ, ঠিক আছে, বা অর্ধকোষের বিজারণ বিভবের মান, এটা বলে লেখা আছে, জানা থাকলে, ঠিক আছে, তোমার তড়িৎদ্বার বা অর্ধকোষে সংঘটিত, ঠিক আছে, অর্ধকোষে সংঘটিত জারণ বিজারণ বিক্রিয়াটির, ঠিক আছে, জারণ বিজারণ বিক্রিয়াটির স্বতঃস্ফূর্ততা নির্ধারণ করা যায়। স্বতঃস্ফূর্ততা, ঠিক আছে, স্বতঃস্ফূর্ততা নির্ধারণ করা যায়। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে, উদাহরণ দিয়ে বুঝবো। ঠিক আছে, যেমন ধরুন এখানে একটা বিজারণ বিক্রিয়া দেওয়া আছে, দেখো Fe+2 + Cu, এখানে লবণ দেওয়া থাকলে হয় FeSO4 + Cu লিখলেও হয়, আরও দিয়ে Cu+2 + Fe। বলবে যে এই যে জারণ বিজারণ বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্তভাবে হবে কি হবে না সেটা জানতে হবে। সেটার জন্য তোমাকে কী হবে, তাদের বিজারণ বিভবের মান বলে দেবে। না Fe+2 Fe এর মান মনে হয় ঋণাত্মক আসবে, -0.44 ভোল্ট। আর কপারের কথা দেখো তো, Cu+, এরকম সব বলে দেবে, এটা হচ্ছে +0.34 ভোল্ট। মানগুলো দেখো, এদের বিজারণ বিভবের মান দেখতে পাচ্ছ, কার বেশি? কপারের বিজারণ বিভবের মান বেশি, আর Fe+2 এই তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান কম। তাহলে এখানে কী হবে, এর বিজারণ বিভবের মান বেশি, মানে এখানে বিজারণ হবে, এটা জারণ হবে। তো দেখো তো, এটা জারণ হচ্ছে কি, Fe+2 তো বিজারণ হচ্ছে, দেখো এটা বিজারণ হচ্ছে, Fe+2 Fe বিজারণ, আর কপারের জারণ হচ্ছে, তাহলে ভুল। তাহলে এই বিক্রিয়াটা কী হবে, সম্ভব হবে না। তার মানে Fe+2 আয়ন দ্বারা কপারকে, মানে Fe+2 আয়ন কী হচ্ছে, কপারের জারণ, তাহলে Fe+2 আয়ন দ্বারা কপারের জারণ সম্ভব না। ক্লিয়ার হলো? তার কনক্লুশন টানা গেল, বোঝা গেল? তার মানে আমরা কী বলবো, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে কি হবে না, তার মানে কী লিখবো, যে এই বিক্রিয়ায় স্বতঃস্ফূর্ত হবে কি না, তার জন্য কী লিখবো, বা কী বলবো, Copper+2 আর কপার, এই যে অর্ধকোষ দেখতে পাচ্ছ, এর বিজারণ বিভবের মান Fe+2 Feর বিজারণ বিভবের মান অপেক্ষা কম। ঠিক আছে তো? ক্লিয়ার হলো? কি লিখলাম গো, না বেশি, Copper+2 কপারের বিজারণ বিভবের মান Fe+2 Feর বিজারণ বিভবের মান অপেক্ষা বেশি। ক্লিয়ার হলো তো? হয়েছে, এই মানটা এর থেকে বেশি,
তাই এর বিজারণ জারণ হবে, এই বিক্রিয়া সম্ভব নয়। এই যে কেন এই বিক্রিয়াটা সম্ভব হতে গেলে দেখো তো, এই বিক্রিয়া যদি সম্ভব হতে হয় তার মানে এই Fe+2 Feর বিজারণ বিভবের মান Copper+2 কপারের তুলনায় বেশি হতে হবে, তাই তো? এটাই বলতে চাইছি। তো এই বিক্রিয়াটাকে স্বতঃস্ফূর্তভাবে হতে গেলে Copper+2 কপারের বিজারণ বিভবের মান Fe+2 Feর বিজারণ বিভবের মান অপেক্ষা কম হতে হবে, এটার মান কম হতে হবে। কিন্তু তড়িৎ রাসায়নিক সূত্রে আমরা যেটা দেখবো যে না, উল্টো, ঠিক আছে? যার ফলে কি হচ্ছে, Fe+2 আয়ন দ্বারা Feকে জারণ সম্ভব নয়। ক্লিয়ার হলো? এইভাবে পয়েন্টটা লিখবে। ওকে, এই পর্যন্ত থাকবে তোমাদের।